This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। আপনি ভাবতেই পারেন কোন ট্র্যাডিশনের কথা বলছি। না, খুব একটা বেশি পুরনো ট্র্যাডিশন নয়, 4 তারিখের পরের ট্র্যাডিশন আর কি। দেখুন, তৃণমূল কংগ্রেস তো ভাগ হয়ে গেছে। 21শে জুলাই আমরা দেখেছি এক এক শিবির এক এক জায়গায় পালন করেছে, আর এবার সামনে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর সেখানেও সেই একই ছবি। আদালতের দ্বারস্থ হতে হয়। আদালত স্পষ্ট করে দিয়েছে কোন পক্ষ কোথায় পালন করবে এই 28শে অগস্ট, অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। দেখুন, 21শে জুলাই কবে হয়েছিল ভাবছেন? এ আবার কেমন প্রশ্ন? আসলে 21শে জুলাইয়ের আগে 4 মে এসেছিল। 4 মে 2026। তৃণমূল সরকারের পতন, বিজেপি সরকারের শুরু, তাই 4 মের পর সব কিছু বদলেছে। 21শে জুলাই ভেঙে যাওয়া তৃণমূল পৃথক পৃথকভাবে পালন করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় শিবির মানে কালীঘাট তৃণমূল ছিল বিড়লা তারামণ্ডলের সামনে, আর বিক্ষুব্ধ তৃণমূল মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির ছিল মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশ। এবার আর এক দিবস, 21শে জুলাইয়ের পর এবার 28শে অগস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এবারও বল পৌঁছে গিয়েছিল আদালতের কোর্টে। এবারও কালীঘাট তথা মমতা শিবির এবং ঋতব্রত শিবির দুই পক্ষই মেয়ো রোডে প্রতিষ্ঠা দিবস পালনে অনড় ছিল। এ যাবৎ কাল অবধি মেয়ো রোড থেকেই দলের ছাত্র যুবদের দিশা দেখাতেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবার আদালত জানিয়ে দিল কোনো পক্ষই মেয়ো রোডে অনুষ্ঠান করতে পারবে না। মেয়ো রোডের বদলে ক্যাথিড্রাল রোডে প্রতিষ্ঠা দিবস পালন করবে মমতা শিবিরের টিএমসিপি। এই প্রথমবার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ঠিকানা বদল হচ্ছে। এবার নির্দেশ অনুযায়ী ক্যাথিড্রাল রোডের একাংশ জুড়ে এই সভা করতে হবে। বিচারপতি এক্ষেত্রে মনে করিয়ে দিয়েছেন এই ঠিকানা বদলেও মনে রাখতে হবে পরিস্থিতি বদলেছে। 10-15 বছর আগে কি করতেন সেটা এখন বললে হবে না, এখন পরিস্থিতি সম্পূর্ণ অন্য। পর্যবেক্ষণ বিচারপতির। আর ঋতব্রত শিবিরের টিএমসিপিকে প্রতিষ্ঠা দিবস পালন করতে হবে রানী রাসমণি রোডে। আদালতের নির্দেশ, 1,500-এর বেশি সমর্থক নিয়ে সভা করা চলবে না। সভার সময় দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত। রানী রাসমণি রোড, এখানে ঋতপন্থী তৃণমূল কংগ্রেসের সমর্থকরা 1,500 সমর্থক নিয়ে এখানে সভা করার অনুমতি পেয়েছেন কলকাতা হাইকোর্ট থেকে। তৃণমূল কংগ্রেসের যারা আইনজীবী রয়েছেন তাদের একাংশের মত, আসলে এতে সুবিধাই হচ্ছে ঋতপন্থীদের। তার কারণ 21শে জুলাইয়ে যে চিত্র ধরা পড়েছে সেখানে আদতে যেখানে লোক সংখ্যায় জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব হয়েছিল, এই অল্প সংখ্যক সমর্থকদের নিয়ে সভা করতে আখেরে তাদের সুবিধাই হলো। 21শে জুলাইও আমরা দেখেছি যে জোর করে কারা করতে গেলেন মেয়ো রোড, সব রকম বিজেপি এবং সরকারের সাপোর্ট নিয়ে প্লাস্টিকের চেয়ারগুলো ভরাতে পারেনি। আর ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা জনজোয়ারে উপচে গেছিল। জমায়েতের সংখ্যা নিয়ে আপত্তি করেছিলেন মমতা শিবিরের আইনজীবী। আদালত বলে দিয়েছে, ব্রিগেডে একসঙ্গে সভা করুন, 10,000 জমায়েতের অনুমতি দেওয়া হবে, কিন্তু ক্যাথিড্রাল রোডে এর বেশি জমায়েত যেন না হয়। স্পষ্ট অবস্থান আদালতে। এদিন দুই তৃণমূল শিবিরের আকচি নিয়ে কটাক্ষ ধেয়ে এসেছে শাসক শিবির থেকে। তৃণমূলের যা বয়স, তৃণমূল ছাত্র পরিষদের বয়স তার থেকে অন্তত 3 গুণ বেশি, কারণ ওরা কংগ্রেসের ডেটটাকেই ফলো করে। 28 তারিখ কি করে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হতে পারে? এখন এই দড়ি টানাটানি চলবে, ওরা দড়ি টানাটানি করুক আর আমরা বাংলার উন্নয়ন করি, এটাই হচ্ছে আমাদের মূল কথা, আর সেটা আমরা করব। গত 21শে জুলাই ভাগ হওয়া দুই তৃণমূলের পাশাপাশি শহীদ মিনারে শহীদ স্মরণ সমাবেশ করেছিল প্রদেশ কংগ্রেসও। এবারও সেই একই ধারা মেনে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কতটা আড়ম্বরে পালিত হয় সেটাও দেখার জন্য অপেক্ষায় রাজনৈতিক শিবিরগুলো। তবে সবচেয়ে বেশি কৌতূহল অবশ্য মেয়ো রোড আর ক্যাথিড্রাল রোড ঘিরেই। আরও স্পষ্ট করে বললে দুই শিবিরের ভিড়কে ঘিরেই। তুষার ঘটকের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যাওয়া 20 জন সাংসদকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে এই 20 জন সাংসদের পদ খারিজ করা হোক। শুধুমাত্র তাই নয়, স্পিকারের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তবে স্পিকারের কাছে নোটিশ যায়নি, এই 20 জন সাংসদকে নোটিশ দিল শীর্ষ আদালত। 26-এর ভোটে দলের ভরাডুবির পরই দল বলে তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন একে একে 20 জন সাংসদ।
তারা যোগ দেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই নামে এক দলে। তৃণমূল ত্যাগী সাংসদেরা ঘোষণা করেন এখন থেকে কেন্দ্রের এনডিএ সরকারকে তারা সমর্থন করবেন। এবারে তৃণমূল ভেঙে বেরিয়ে আসা সাংসদদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। তৃণমূল ত্যাগী সাংসদদের পদ খারিজের আর্জিতে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতেই এবারে 20 জন সাংসদের মতামত জানতে চেয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আইনটা আমাদের ফেভারে এতটাই আর এতটাই ইলিগাল কাজ এই যে 20 জন মিলে করেছে, আর যেটাকে এখন ফেলে রেখে দিয়েছে স্পিকার। নোটিশে জবাব দিতে হবে, আর্গুমেন্ট করতে হবে, যত আইন জানে তত বলতে হবে, কত কত সব আইন জানে। সবচেয়ে বড় কথা হবে গণতন্ত্রের জয় হবে। বাদল অধিবেশন চলাকালীন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন এনসিপিআইতে যোগদানকারী সদস্যদের সাংসদ পদ খারিজ হোক। সুপ্রিম কোর্টের যাওয়ার আগে এ নিয়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন অভিষেক, কিন্তু লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়দের আসনের অবস্থান বদল হলেও পদ খারিজের আবেদন নিয়ে স্পিকারের কোনো পদক্ষেপ নজরে আসেনি। তাই সুপ্রিম কোর্টে লোকসভার স্পিকারের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ করেন অভিষেক। স্পিকার তো ডিসকোয়ালিফিকেশন আর কমপ্লেন যেটা করেছে সে কমপ্লেন ডিসাইড করেনি, এবার ডিসাইড না করার আগেই উনি সিট অ্যালটমেন্ট করে দিলেন ওদের আমাদের আগে। ওদের কিরণ রিজিজু ওদেরকে এনসিপিআই বলে স্বীকৃতি দিয়ে দিল। হ্যাঁ, তো সেই জন্য এবার নতুন পার্টিতে যে ফর্ম করা এবার দেখছি আমি। আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা অবশ্য জানান অভিষেকের আবেদনের পরই এনসিপিআই এ যোগ দেওয়া সাংসদদের বক্তব্য জানতে চেয়ে নোটিশ ইস্যু করেছেন স্পিকার, তবে তাতে রাজনৈতিক বিতর্কে ভাটা পড়েনি। যারা একটা পার্টি তৈরি করে সেই পার্টিটাকে ধরে রাখতে পারে না, এর চেয়ে অযোগ্য অপদার্থ আর কি আছে? হার জিত থাকে, কিন্তু এইভাবে গোটা পার্টিটা কর্পূরের মতো উড়ে যায়, এ ঘটনা আগে কখনো ভারতবর্ষে হয়নি। এনসিপিআই মানে তো বিজেপির ঘর জামাই হয়ে থেকে লাভ কি রে ভাই? মালের লোভ, টাকার লোভ, ক্ষমতার লোভ, এই তো ব্যাপার। সুপ্রিম কোর্ট যদি এই 20টাকে ঘাড় ধাক্কা দিয়ে বলে সিধা আবার ভোটে দাঁড়াও, তারপর তোমরা এমপি হবে, সব থেকে বেশি আমি খুশি হব। এটা যে কত বড় অসাংবিধানিক এটা তো এখন সবাইকার কাছে পরিষ্কার। দেখো না এবার 20 জনের কি হয়। এই তো সবে খেলা শুরু, আর বলতে হয়নি কিছু। পার্লামেন্ট থেকে শুরু করলাম, এরপর বিধানসভায় আসবো। চিন্তা করো না, সব ঘুম ভাঙিয়ে দেবো। দল ছেড়ে যাওয়া 20 জন সাংসদকে নোটিশ পাঠানোকেই আপাতত নিজেদের সাফল্য হিসেবে দেখছে তৃণমূল। তবে এই মামলায় সবকিছু স্পিকারকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। শুনানিতে কিন্তু তা স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এফআইআর খারিজ মামলায় একাধারে স্বস্তি, অন্যদিকে অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত এফআইআর খারিজ না হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রায় কোনো বাধা নেই। আগামী 30শে নভেম্বর পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেওয়া যাবে না, পরিষ্কার করে দিয়েছে আদালত। পাশাপাশি 16টা আলাদা আলাদা এফআইআর হওয়ায় একসঙ্গে তার শুনানি সম্ভব নয় বলেও জানিয়েছে আদালত। বিভিন্ন মামলায় মোট 16টি এফআইআর, সবগুলিকে একসঙ্গে বিবেচনা করার আবেদন নিয়েই হাইকোর্টে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত শুরুতেই স্পষ্ট করে দেয় সব মামলার বিষয়বস্তু ও প্রয়োজনীয় নথি আদালতের হাতে নেই, তাই সবকটির একসঙ্গে শুনানিও সম্ভব নয়। তবে 16টি এফআইআর একসঙ্গে শুনানি না হলেও ভবানীপুর, কালীতলা এবং বিষ্ণুপুর থানার মামলা একত্রে বিবেচনার কথা বলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ওই 3টি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের মেয়াদ বাড়িয়ে আগামী 30শে নভেম্বর পর্যন্ত করার নির্দেশ দিয়েছে আদালত। মামলা বা একাধিকের বেশি যে এফআইআর সেগুলো নিয়ে ডিল করা যায় কিনা সেটার পক্ষে অভিষেক ব্যানার্জির পক্ষে রায় দিয়েছেন আদালত। রক্ষা কবচ পেলেও তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। তদন্তের প্রয়োজনে পুলিশ তাকে ডাকলেও হাজিরা দিতে হবে, তবে জিজ্ঞাসাবাদের জন্য কমপক্ষে 48 ঘন্টা আগে তাকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। চোখের চিকিৎসার জন্য অভিষেককে ইতিমধ্যে বিদেশ যাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে বিদেশ যাত্রায় বাধা থাকছে না অভিষেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই প্রোটেকশনটুকু আজকে দেওয়া হয়েছে যাতে নাকি ওনার বিদেশ যেতে কোনো অসুবিধে না হয় যখন উনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাবেন বিদেশে। এবং অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম রাজ্য সরকার একটি ফর্মাল স্টে ছিল এই অর্ডারে, সেই স্টেটা রিফিউজ করে আদালত। আগামী 23শে নভেম্বর অভিষেকের এফআইআর মামলার পরবর্তী শুনানি। কোর্টের ব্যাপার, কোর্ট কখন রাখবে, কখন খারিজ করবে, চলে যাবে সুপ্রিম কোর্টে, তো আছে। এটা নিয়ে আমার কিছু বলার না। এটা হাইলি টেকনিক্যাল ব্যাপার, ওটা আমি একেবারেই বলতে পারবো না। যেটা আইনের যে পার্টটা আমি জানি না, যে কেসটা আমি
বুঝি না, আর সেটার সঙ্গে আমি দলের মানে আমি কোনো রিয়াকশনও এখন দিতে পারবো না। ভাই আমরা আর মামলা, আমরা আর ওই সমস্ত কিছুই চাই না। আমরা চাই ও জেলে থাকুক, ওর জীবনটা যেন জেলে কাটে, কারণ ও জেলে থাকারই যোগ্য। 2026 সালে বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পর থেকেই অভিষেকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ প্রকাশ্যে এসেছে। ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে বিবিধ অভিযোগে 16টি এফআইআর রুজু হয়। পুলিশের এফআইআরকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। মঙ্গলবারের নির্দেশের পর তার মধ্যে 8টিতে রক্ষা কবচ পেলেন তিনি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ফুটপাতে দুধ গরম, এই বিতর্কে এবার নয়া মোড়, কারণ এই ফুটপাতবাসী প্রৌঢ়া এক শিশুকে নিয়ে হাজির মুখ্যমন্ত্রীর দরবারে। আর সেখানে মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছেন পুরসভা তাদেরকে থাকার বন্দোবস্ত করবে, এবং একই সঙ্গে অভিযোগ করেছেন বিগত তৃণমূল সরকার 15 বছর কিছুই করেননি। কেন ফুটপাতে আগুন জ্বালিয়ে দুধ গরম হবে? অগ্নিমিত্রার এই প্রশ্নটাতেই ছড়িয়েছিল বিতর্ক। আর সেই বিতর্কে ফু দিতে তড়িঘড়ি হাজির হয়েছিল বিরোধী শিবিরগুলো। মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। যে কাজ 15 বছরে করা গেল না বলেই ফুটপাতে দুধ ফোটাতে হলো, সেই কাজ কিভাবে 3.5 মাসে হয়ে যাবে? পাল্টা প্রশ্ন উঠেছিল। এমনকি জবাব দিয়েছিলেন অগ্নিমিত্রা পালও। গতকাল সারাদিন বিরোধীদের অনেক কান্নাকাটি শুনলাম। স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? ইললিগাল পার্কিং থাকবে না, ফুটপাত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মানুষ ইজিলি চলাফেরা করবে, স্লামদের জন্য আলাদা অ্যাপার্টমেন্ট হবে, আলাদা বাসস্থান হবে। কলকাতা পশ্চিমবঙ্গের মুখ, জানলা, সেটাকে সুন্দর করতে হবে। আমাদের সবাইকে ডিসিপ্লিন হতে হবে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তো ওই মহিলাকে উনি ওনার বাড়িতে রেখে দিচ্ছেন না? হ্যাঁ, নিয়ে যান। তারপরেও বিতর্কের রেশ যেন থামছিল না। শেষমেশ যেন জবনিকা পড়ল যাবতীয় বিতর্কে। সেই প্রৌঢ়াই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রীর জনতার দরবারে। জানালেন মুখ্যমন্ত্রীর ওপর তাঁদের ভরসা রয়েছে। ভরসা মুখ্যমন্ত্রীকে করেন। 15 বছর মমতা খোঁজ নেয়নি, আর মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। তাই বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। সামাজিক মাধ্যমেও এ নিয়ে আলোচনা সমালোচনা হয়েছিল। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বামপন্থী সমালোচকদেরও একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। যারা এই কবিতা ছড়া লিখছেন, ওই যে বাঁকুড়া বামপন্থীরা, তাদেরকে বলবো খোঁজ নেননি। 50 বছর ছিল, 34 বছর আপনারা এইসব লোকের খোঁজ নেননি। 15 বছর মমতা দেখলেন তো, সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। যদিও এতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় দেখতে পাচ্ছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। আজ মুখ্যমন্ত্রীও দুটো জিনিস প্রমাণ করেছেন। এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে তাঁরা চলছেন, কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ খেয়ে। 2, অগ্নিমিত্রা পাল ঠিক কাজ করেন। তবে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বিতর্কে যে জল পড়ল, এটা মনে করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 26,000 চাকরি বাতিল, কিন্তু তার বদলে নতুন করে নিয়োগ হয়নি। তাই আপাতত যোগ্যরাই কাজ চালিয়ে যাবে। সময় দেওয়া হয়েছিল 31শে অগস্ট পর্যন্ত, কিন্তু রাজ্য তার মধ্যে এই সময়ের মধ্যে এই নিয়ম যা নিয়োগের যে নিয়ম তা কিছু করে উঠতে পারেনি, সম্পূর্ণ হয়নি। সেই কারণে যারা যোগ্যরা রয়েছেন তাদের চাকরি আপাতত বহাল। চাল আর কাঁকড় আলাদা হয়নি, তাই মুড়ি মিছিরি এক দরের মতোই দাগিদের সঙ্গে চাকরি গিয়েছিল বহু যোগ্য শিক্ষক শিক্ষিকার। 2016 সালের গোটা SSC নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। কেঁদে কুল পাননি যোগ্য চাকরিহারারা।
তবে আপাতত তারা একটু স্বস্তি পেলেন। নতুন করে দায়ের হয়েছে অন্তর্বর্তী আবেদন। অন্তর্বর্তী আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত নন টেন্টেডদের চাকরিতে বহাল রাখার ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ ছিল স্কুলের স্বাভাবিক কাজকর্ম চালাতে 31শে অগস্টের মধ্যে নতুন নিয়োগ সেরে ফেলতে হবে, প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ। তবে 31শে অগস্টের মধ্যে বিপুল নিয়োগ সম্ভব হচ্ছে না। এই মর্মে সুপ্রিম কোর্টে সময় বাড়ানোর আর্জি করে এসএসসি। জমা দেওয়া হয় একটি নতুন অন্তর্বর্তীকালীন আবেদন। এসএসসি আবেদন করে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বাতিল প্যানেলে যারা অযোগ্য বা দাগী বলে চিহ্নিত হননি সেই সমস্ত শিক্ষকদের চাকরি বহাল রাখার অনুমতি দিক আদালত। বোর্ড একটা এমএ ফাইল করেছে, সেই এমএ ফাইলে এক্সটেনশন চেয়েছে এই প্রসেসের সময়ের, এবং তাতে টিচারদের চাকরির এক্সটেনশনও চাওয়া হয়েছে। তো সেটা 31শে আগস্ট যেহেতু আসন্ন, আর এর মাঝখানে সুপ্রিম কোর্টও ছুটি রয়েছে, তো মেনশন করানো হয়েছিল। সেক্ষেত্রে চিফ জাস্টিস যেটুকু বলেছেন যে যদি এর মধ্যে না ওঠে তাহলে যতদিন না উঠবে ততদিন এই প্রোটেকশনটা কন্টিনিউ হবে। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে আবেদন করে এসএসসি, কিন্তু সেই বেঞ্চ এদিন না বসায় প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি ওঠে। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ যতক্ষণ না পর্যন্ত এই আবেদনের ভিত্তিতে চূড়ান্ত শুনানি করছে ততক্ষণ পর্যন্ত অযোগ্য বলে যারা চিহ্নিত হননি তারা কাজ চালাতে পারবেন। বাংলায় কেউ পাচ্ছে না, দুর্ভাগ্যের। সকলের জন্য বাংলা যে সরকার তারা ভাবো, সবাই তারা সাধারণ মানুষ, সবাই তারা সাধারণ পরিবারের, সবারই জীবনের স্বপ্ন নিয়ে তারা চাকরি করতে গেছিল। তাই সরকার এই ব্যাপারটা ফ্লেক্সিবল হোক। নতুন শুনানির দিন পর্যন্ত যোগ্য প্রার্থীদের চাকরি আপাতত সুরক্ষিত থাকছে, ফলে হাজার হাজার শিক্ষকের জন্য আপাতত স্বস্তি তো বটেই। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। স্কুল দিব্য চলছে। স্কুলে একজন মাত্র শিক্ষিকা আর 5টা ক্লাস নেন। স্কুলের তালা খোলা থেকে শুরু করে বাচ্চাদের ক্লাস নেওয়া এবং তার সঙ্গে সঙ্গে তাদের দেখভাল, মানে চণ্ডীপাঠ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটাই একজন শিক্ষিকা করেন। কিন্তু প্রশ্ন একটা উঠছে যে আগামী মাসেই এই শিক্ষিকার, একমাত্র শিক্ষিকার অবসর, তাহলে কি হবে স্কুলের ভবিষ্যৎ? হুসনে আফিফা নিজ দায়িত্বে স্কুল সামলাচ্ছেন 2024 থেকে। কাটোয়ার করজগ্রাম পঞ্চায়েতের বাঁধমোড়ো মাঠপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে তিনি সব। ব্লকের মান্থলি রিপোর্ট জমা দিতে হয়, চাল আসে চাল নিতে হয়, জুতো আনতে হয়, বই আনতে হয়, তারপরে আমার স্কুলের যাবতীয় ব্যাংকে যেতে হয়। লিস্ট শুনে ভয় পেয়ে গেলেন নাকি? এসবের সঙ্গে সঙ্গে পড়ুয়াদের পড়ানোর কথা ভুললে চলবে? আমার বাঁদিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা প্রাক প্রাথমিক, আর ঠিক তারপরেই দেখতে পাচ্ছি যারা রয়েছে ক্লাস 1, তারপরে ক্লাস 2 এবং ক্লাস 3 এবং ক্লাস 4। শিক্ষক সংকটে এই স্কুল চালানো সত্যিই কঠিন। সব জায়গায় যেতে হচ্ছে তো দিদিমণিকে, তাহলে কি করে লেখাপড়াটা হবে? এই দিদিমণিটা তো রিটার্ন হয়ে যাবে এবারে, এবার তখন আমাদের ছেলেদের অসুবিধা হবে, সমস্যা হবে। আমরা চাই প্রত্যেকটা ক্লাসে একটা করে মাস্টার দেওয়া, যেন ছেলেরা ভালো হবে, ভবিষ্যতে শিক্ষিত অর্জন লাভ করতে পারে। এই স্কুলে ভালো পড়াশোনা হচ্ছে না, একটা মাস্টার কি করে হবে? শুধু শিক্ষক সংকট নয়, স্কুলের পরিকাঠামো বেহাল, সমস্যার পাহাড় দিকে দিকে। স্কুলের একমাত্র টিউবওয়েল, যে টিউবওয়েল দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। যে ঘরে ঢুকছি এটি স্কুলের মিড ডে মিলের ঘর, কিন্তু এই মিড ডে মিলের ঘরও কিন্তু অবস্থা বেহাল। দেখা যাচ্ছে যে ওপরে চাঙড় খসে খসে পড়ছে, শিক বেরিয়ে গেছে, যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে পড়তে পারে। একটা চালা মাথায় পড়ে গেল তা আমাদের মাথা ধরো পেটে গেল। আমাদের শক্তি নাই যে আমরা ডাক্তার দেখানো পয়সা বার করতে পারবো না, আমাদের মরদ অচল। 1999 সালে তৈরি হওয়া এই স্কুলে একসময় 4 জন শিক্ষক ছিলেন, এখন 1 জন। তিনিও আগামী মাসে অবসর নেবেন। তারপর কি 50 জন পড়ুয়া যাবে কোথায়? প্রশ্ন উঠছে যে কবে এই স্কুলের হাল ফিরবে, কবে এই স্কুলে নতুন করে শিক্ষার যে ব্যবস্থা সেই ব্যবস্থা চালু হবে। কৌশিক দত্ত, TV9 বাংলা, কাটোয়া। পড়ুয়া নেই, কিন্তু মিড ডে মিল আছে। মিড ডে মিলের চাহিদা আছে এবং সেই চাহিদার জন্য সরকারি সাহায্য আসছে, কিন্তু এই সাহায্য পাচ্ছে কে? পড়ুয়া তো নেই। এই সাহায্য পাচ্ছে টিচার ইনচার্জ। তবে হ্যাঁ,
এই টিচার ইনচার্জের কাজ যখন আমরা জানতে যাই যে কি হচ্ছে এই সাহায্য দিয়ে, তখন কিন্তু তার দৌড়ও আছে দেখার মতো। পুরুলিয়ার একটি স্কুলের অবস্থাটাকে দেখুন। কে শুনে কার কথা? মাস্টার মশাই ছুটছেন, বন বাদার ঝোপ ঝাড় পার করে ছুটছেন। মাস্টারমশাই আপনি যাবেন না, মাস্টারমশাই আপনি যাবেন না, আপনার সাথে কথা বলতে চাইছি। ছুটতে ছুটতে গেট পার, আপনি কোথায় যাচ্ছেন? রাস্তা পার। কেন এত ছুটছেন মাস্টার মশাই? আপনি পালাচ্ছেন, আপনি 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 পালাচ্ছেন কেন? চলো চলো ভিতরে চলো, বাইরে থেকে আসছে। চলো কথা একটু ইয়া করতে দিবেন। কোথায়? একটু বাইরে যাচ্ছি, একটু আপনি যাচ্ছেন কোথায় যাবেন এখন? আরে বাবা একটু প্রকৃতিটাকে যাচ্ছি না, বাইরে বাইরে। প্রকৃতি ডেকেছে, তাই সাংবাদিকের ডাক উপেক্ষা করতে চেষ্টা করছিলেন তিনি পঙ্কজ কুমার রেওয়ান, পুরুলিয়া মাতকুমডি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের টিচার ইনচার্জ। এই হলো মাতকুমডি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। বেশ ঝকঝকে তকতকে স্কুল বাড়ি, পরিপাটি সাফ সূত্র ক্লাসরুম, বেঞ্চ আছে, ব্ল্যাকবোর্ড আছে, আছে রান্নাঘর। ওই যে দেখুন কাঁচা উনুনও আছে, মাটি লাপা। দেখে মনে হচ্ছে না হাড়ি চাপে না কেন? এই স্কুলে বর্তমানে 3 জন শিক্ষক রয়েছেন, আর যে শিক্ষক প্রধান, যে ভারপ্রাপ্ত শিক্ষক, সেই শিক্ষকের কাছে বেশ কিছু প্রশ্ন জানতে চাইলেন, উনি ছুটে পালাবার চেষ্টা করেন। মাতকুমডি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র আছে, কিন্তু সেখানে শিক্ষা নেওয়ার নাকি কেউ নেই। 2006 সালে গ্রামবাসীদের দানের জমিতে গড়ে ওঠা স্কুলে একসময় 350 ছাত্রছাত্রী ছিল। এখন 36 জন মানে স্কুলের স্টুডেন্ট আছে 36 জন রানিং স্টুডেন্ট। এই সপ্তাহে একদিনও স্কুল হয়। এই সপ্তাহে একদিনও স্কুল হয়। আমরা তো আসছি প্রতিদিন। আমরা স্কুলে তো আমাদের কাজ আসার, আমরা আসছি। এবার ছাত্রছাত্রীর যে ব্যাপারটা সেটা তো আমি জানি। পড়ুয়া যদি থাকে তবে তারা কোথায়? শেষ কবে এসেছিল স্কুলে? আপনার আজকে কতজন ছাত্রছাত্রী? আজকে এখনো উপস্থিতি নেই। কালকে কতজন? কালকেও উপস্থিতি নাই ছিল। বৃহস্পতিবার ছিল না। বুধবার আপনার থেকে নিয়ে একটা ছুটি আছে, তার মধ্যে মনসা পুজোর ছুটি ছিল। আপনি বললে তো কবে স্কুলে এসেছিল ছেলেটা ছিল তার আগের সপ্তাহে এসেছিল। সেটা হচ্ছে আপনার মোটামুটি শুক্র, মানে গত সপ্তাহটা সবই ছিল ছেলে বাচ্চা। মাস্টার মশাই পড়ছেন মহা ফাপড়ে, দেখাতে পারছেন না স্কুলের রোল কলের খাতা। দেখাবেন কি করে? অভিযোগ তো মারাত্মক। টিচার ইনচার্জের দাবি নস্যাৎ করে গ্রামের ছেলেরাই তো জানাচ্ছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে নাকি এখন একজনও পড়ুয়া নেই। আমাদের গ্রামের সামনে একটা স্কুল আছে এমএসকে, ওখানে পড়াশোনা হয় না, মাস্টার ছাত্রছাত্রীর কেউ আসে না, গাছপালায় পুরো স্কুল ভরে রয়েছে। এই স্কুলে কেউ ছাত্রছাত্রী আছে কি? থাকতে হবে তো, এখন নাই। কেন নাই? ছেলে ভর্তি হয়নি কেউ, তাও মানে ছেলে নাই কেউ, এখন বেশি এটা ভালো চলে না তো। আসে কেউ পড়তে এখানে? না এখন না আসে। কতদিন ধরে এরকম? 1 বছর হবে। এখানেই লুকিয়ে মাস্টার মশাইয়ের পড়ি কি মরি দৌড়ের কারণ। অভিযোগ, পড়ুয়া না থাকলেও সেই তথ্য নাকি লুকিয়েছেন টিচার ইনচার্জ। মাস্টারমশাই আপনি যাবেন না, মাস্টারমশাই আপনি যাবেন না। উল্টে মিড ডে মিলের জন্য নিয়মিত আবেদন করে চলেছেন, বরাদ্দ হচ্ছে অর্থ, কিন্তু সেই অর্থের কি হচ্ছে? এই প্রশ্ন উঠবে বুঝেই পড়ি কি মরি দৌড়েছেন টিচার ইনচার্জ। আর স্কুলের অন্য শিক্ষকরা দায় নিতে রাজি হননি। এই জন্য নতুন এই ইয়েটা দেখছি নামটা, এটা কেন ওটা আমি বলতে পারবো, আমার সঙ্গে জিজ্ঞাসা করে না কিছুই নেই এই ব্যাপারে। রান্না করছে সেটা আমি বলতে পারবো না, আমরা রান্নার ব্যাপারে কিছু নাই। মিড ডে মিলের ইনচার্জে ডাল মে কুচ নাকি পুরো ডালি কালা? তাও একটা কিছু লুকোবার চেষ্টা চলছে। স্কুলের বিরুদ্ধে যেটা অভিযোগ, যে মিড ডে মিল না খাইয়ে ছেলেদের দিনের পর দিন মিড ডে মিলের টাকা তোলা হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বলছেন, স্কুলে যে ছাত্রছাত্রী আসে না তা আগেই প্রশাসনকে জানানো উচিত ছিল টিচার ইনচার্জের। রান্না না করে মিড ডে মিলের টাকা তোলা সম্পূর্ণ বেআইনি কাজ হয়েছে। রান্না না করে যদি মিড ডে মিলের কেউ পয়সা তুলে, সেটা তো অন্যায়, ওটা তো করা উচিত নয়। মাস্টারদেরকেও আগেই সিলিন্ডার করে দেওয়া দরকার ছিল। উঠছে প্রশাসনিক পদক্ষেপের দাবিও। তদন্তের বিষয়, সেটা গ্রামবাসী অভিযোগ জানিয়েছেন এবং উপরে যা তদন্ত হবে, তদন্তে যেভাবে উনি
দোষী সাব্যস্ত হবেন সেইভাবে ওনার আশা রাখবো সরকার সেইভাবে ওনার উপরে পদক্ষেপ নেবেন। রাজ্যের শিক্ষা ব্যবস্থা বহুবিধ দুর্নীতির সাক্ষী। শিক্ষাকে আরেকটু কালিমা লিপ্ত না করলে কি চলছিল না মাস্টার মশাই? আপনি যাবেন না, আপনারা এমন করছেন, আপনি পালাচ্ছেন বলে পালাই বলেন, আমি তো বাইরে বাইরে একটু না, কোথায় যাবেন আপনি? প্রকৃতিটাকে একটু সারা দিতে দেবেন। এত জঙ্গল আছে, হয়তো জঙ্গল আছে, আমি এখানে বাইরে বাইরে জঙ্গলেই করবেন। হ্যাঁ, এখানেই করবো আমি। আপনি তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। যত কাণ্ড যেন মিড ডে মিল নিয়ে। দু জায়গার ছবি আপনাদের দেখাবো। প্রথমত ধূপগুড়ি, সেখানে 18টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা মিড ডে মিল চালাতে গিয়ে ধার দেনায় জর্জরিত হয়ে গিয়েছেন। প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে এখানকার মিড ডে মিলের। এবার কুলতলির ছবি দেখাবো, সেখানে রীতিমতো বিক্ষোভ দেখানো হয়, কারণ অভিযোগ যে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু শিক্ষা কেন্দ্রে রান্না হচ্ছে আর বহিরাগতদের দিয়ে রান্না করানো হচ্ছে। এখনো চলছে মিড ডে মিল, কিন্তু আর কতদিন? ঘুরছে এই প্রশ্ন। জুন মাসে শেষবার মেলে টাকা, সেটা ছিল মে মাসের খরচের বরাদ্দ। তারপর জুন জুলাই পেরিয়ে এখন অগস্ট শেষের পথে। কোনো অর্থ বরাদ্দ হয়নি ধূপগুড়ি শহরের কম করে 28টি স্কুলে। মিড ডে মিল দেওয়া হচ্ছে এখনো, তবে ধার দেনা করে। বাকি দিতে চাইছে না, তারা বলছে যে আমাদের রেহাই দেন, এরপরে হয়তো আমাদের গলা ধাক্কা খেতে হবে। চলবে, বাকি দিতে চাইছে না এখন দোকানদাররা। এত বাকি পড়লে দোকানদার তো অবশ্যই কিছু বলবে। ঘরের কাছে ধূপগুড়ি ব্লক এলাকার 22টি শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই মাসের মিড ডে মিলের টাকা এসেছে, কিন্তু যত বিপত্তি শহরে। এই দুরবস্থার জন্য পুরো কর্তৃপক্ষের দিকেই আঙুল শিক্ষকদের। সূত্রে খবর, জেলা থেকে ব্লক ও পুরসভাগুলি একই সঙ্গে বরাদ্দ পায়। শহরের ক্ষেত্রে মাসের শেষে নির্দিষ্ট ফরম্যাটে বিল বানিয়ে জমা দিতে হয় পুরসভায়। সেই বিল নানা পথ পেরিয়ে পাশ হওয়ার পর তবে টাকা ঢোকে স্কুলের অ্যাকাউন্টে। জানা গেছে, জুন মাসের বরাদ্দ এলেও নতুন করে শুরু হওয়া হিসেব নিকেশের জেরে সেই টাকা ফেরত চলে যায়। এরপর আর কিছু আসেনি। এটা ট্রেজারি থেকে পেমেন্ট হয়, সেটা পেলেই আমরা দেবো, কিন্তু আপনারা পাইনি তো। এতে তো স্কুলগুলো সমস্যায় পড়ে। সমস্যা খুবই সমস্যা, আমিও খুবই চিন্তিত এই বিষয়ে। পয়সা নেই বলেই আমরা ফান্ডটা না পেলে তো আমরা করতে পারবো না। প্রশ্নের মুখে পড়ে কার্যত নিরুত্তর পুরো প্রশাসক তথা মহকুমা শাসকও। কি করে এরপর চলবে মিড ডে মিল? কিভাবে মুক্তি মিলবে এই সমস্যা থেকে? সদুত্তর নেই। স্কুল বলছে যে আমরা ওখান থেকে পৌরসভা থেকে যদি টাকা না পাই তাহলে আমাদের তো টাকা দিতে অসুবিধা হচ্ছে। টাকা দিব কি করে? আমাদের 3 মাসের বেতন ঢুকে নাই, স্যারদের মাইসে টাকা ঢোকেনি, সেই নিয়ে আমাদের মিড ডে মিল চালানো খুবই অসুবিধা হচ্ছে। দোকানদাররা কি বাকি দিতে চাইছে? হ্যাঁ, দোকান আমাদের বাকি আছে, এই জন্য এখন আমাদের কিছু করার নেই, মিড ডে মিল বন্ধ করতে লাগবে। অন্যদিকে পড়ুয়াদের খাবার নিয়ে বিতর্কে জেরবার কুলতলি ব্লকের পশ্চিম গোপালগঞ্জ অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অত্যন্ত নিম্নমানের খিচুড়ি দেওয়ার অভিযোগ উঠছে। রান্নাঘরটি অপরিষ্কার, চারদিকে নোংরা। তার উপর স্থানীয়দের এও অভিযোগ, সেন্টারের দায়িত্বে যিনি রয়েছেন তিনি সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাইরের লোককে টাকা দিয়ে রান্নার কাজ করাচ্ছেন, অথচ কেন্দ্রের নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মী রয়েছে। এ নিয়ে ক্ষোভ বিক্ষোভে উত্তপ্ত এলাকা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। উত্তরের ধূপগুড়ি, শিল্প শহর দুর্গাপুর বা ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাগুলোর মিল কোথায় বলুন তো? হতশ্রী রাস্তা। এই সব জায়গাগুলোতেই রাস্তার অবস্থা বেহাল। কোথাও বড় বড় গর্ত, কোথাও আবার রাস্তা নয়নজুলি নাকি ডোবা, বোঝার উপায় নেই। আমরা সমস্ত জায়গার ছবি তুলে ধরছি, দেখাচ্ছি ঠিক কোথায় কতটা নজরদারির প্রয়োজন। দেখুন, এগুলো রাস্তা? সর্বনাশ! ডোবা কিংবা পুকুরের সমাহার বললেও মনে হয় না বাড়াবাড়ি হবে। উত্তরবঙ্গ হোক আর কলকাতা, সুন্দরবন কিংবা জঙ্গলমহল, রাস্তায় বেরোলে বিপদগামী হওয়ার জোগাড়। পায়ে পায়ে, চাকায় চাকায় জীবনের ঝুঁকি। এই যেমন ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাট খট্টিমারি দুরামারি সড়ক। 2-4 মাস নয়, অভিযোগ কম করে 7 বছর ধরে বেহাল। যে সময় একটা লোকসভা, 2টো বিধানসভা ভোট পেরিয়ে গিয়েছে। প্রায় 19 কিলোমিটার এই রাস্তায় যেতে হবে শুনলেই আঁতকে ওঠেন বাসিন্দারা। যাত্রীবাহী বাসের কথা ছাড়ুন, খানাখন্দের ভয়ে ছোট গাড়ি চলাচলও বন্ধ হওয়ার জোগাড়। টোটোগুলো পথ বদলে ফেলেছে। টোটো চলাচলের যোগ্য না, এমনকি সাইকেলে যাওয়ারও যোগ্য না এই রাস্তা। বিগত সরকার তো কোনো রকম কর্ণপাত করলো না। এবার শিল্প শহর দুর্গাপুরের একাধিক জায়গার ছবিটা দেখুন।
কিন্তু দুর্গাপুর ব্যারেজে ওঠার রাস্তায় চাঁদের কলঙ্কের থেকেও যেন বেশি গর্ত। পাশের জেলা পূর্ব বর্ধমান, সেখানে হাটগোবিন্দপুর থেকে কুড়মন যাওয়ার কালনা নবদ্বীপ কানেক্টিং রাস্তা নিয়ে যত কম বলা যায় ততই ভালো। 9টি গ্রামের মানুষজন চরম সমস্যায়। 10 বছর আগে বন্ধ হয়েছে বাস, টোটো চলে হেলে দুলে। এই রাস্তার জন্য নাকি জেলা পরিষদ 1,20,00,000 টাকা বরাদ্দ করেছিল। অভিযোগ, তৃণমূল নেতাদের কাটমানির অত্যাচারে ঠিকাদাররা এগিয়ে আসেনি। রাস্তা প্রচুর ভাঙা, রাস্তা মানে গাড়ির লোক নিয়ে যাওয়া যায় না। এই 10 মিনিটের রাস্তা 8 ঘন্টা যেতে হয়। পার্শ্ববর্তী বলগোনা, মালকিতা, দেবগ্রাম, গোবিন্দপুরের মানুষরা কিন্তু চরম বিপত্তির মধ্যে থাকে। সাধারণত কুড়মনো আগে তো বাস চলতে রাস্তা, ওই তো রাস্তা অবস্থার জন্য টোটাল যানবাহন বন্ধ করে দিয়েছে। কে বাস, কোন বাস মালিক চালাবে এই রাস্তা অবস্থার জন্য? বাঁকুড়ার অন্যতম লাইফলাইন বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক, সার্কাসের দড়ির মতো সাবধানে যেতে হবে। এখনো সময় যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, আর এগুলো তো নদীর মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি, দেখতেই পাচ্ছেন কেমন অবস্থা আপনার। আমরা আরও ওয়েট করে আছি, আরও কোনো একটা জীবন যাক তার জন্য ওয়েট করে আছি, এছাড়া তো কিছু বলার নেই আর। ঝাড়গ্রাম সেন্ট্রাল বাস স্ট্যান্ডের রাস্তায় মাছ ছেড়ে দিলে মন্দ হয় না। জল কাদা ঘেটে গাড়ি এগোয় এখানে, এই দুর্ঘটনা হলো বলে। ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুরের রাস্তাটি একসময়ের এক জনপ্রিয় বিজ্ঞাপনের ছবি মনে করিয়ে দেয়। নিজের দায়িত্বে রাস্তায় বেরোন। কাঁথি থেকে দীঘায় যাবেন ভাবছেন? মেরিন ড্রাইভ থেকে 116B জাতীয় সড়ক এড়াতে পারলেই মঙ্গল। এই রাস্তায় যেন মনে হয় এখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে মনে হয় যেন একটা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি। জল আছে, গর্ত আছে, সেটাকেই রাস্তা ভেবে নিয়ে বেরোতে হয় মহেশতলায়। তিতিবিরক্ত লোকজন বীরেন রায় রোড অবরোধ করে ঝাল মেটালেন। তৃণমূলের অবহেলার মাসুল গুনছেন বাংলার মানুষ। পুজোর মধ্যে রাস্তার হাল ফেরার আশা যোগাচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। অক্টোবরের মধ্যে সারিয়ে দেবো, 10ই অক্টোবরের মধ্যে সারিয়ে দেবো। আমি আলাদা আলাদাভাবে 3টে গ্রুপ মিটিং করে নিয়েছি। পিডাব্লিউডির করে নিয়েছি 2বার, তাদের অর্থ স্যাংশন হয়ে গেছে। পঞ্চায়েত দপ্তরকে 3200 রাস্তা সারানোর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। ইউডিএমএকেও তার যে পৌর এলাকার রাস্তা সারানোর দায়িত্ব দেওয়া হয়েছে। 10ই অক্টোবর ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। সব এক্সিস্টিং রোড মোরলেস সবাইকে ডেকেছি, দায়িত্ব বুঝিয়ে দেবো। চিন্তা করবেন না, ভরসা রাখুন। যে কোনো দেশে উন্নয়নের অন্যতম মাপকাঠি রাস্তা। রাস্তা ভালো হলে সময় বাঁচবে, শিল্প আসবে। অভিযোগ, তৃণমূল আমলে তথাকথিত শ্রী রাস্তার হাল না ফেরালেও নেতাদের পকেটে শ্রী ফিরিয়েছে। রাস্তা শ্রী ফেরাতে অনেক পথ এগোতে হবে বিজেপিকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রাম বীরসিংহ, আর সেই গ্রামে তারই নামাঙ্কিত ব্লক হাসপাতাল। সেই হাসপাতালের বেহাল দশা, পাহাড় প্রমাণ সমস্যা সামনে এলো। সেখানে ডাক্তার নার্স নেই, স্টাফ কম, তার সঙ্গে সঙ্গে বাউন্ডারি ওয়াল নেই, জঙ্গলে ভর্তি হয়ে রয়েছে স্টাফ কোয়ার্টার। একেবারে সেখানে গেলে যত্রতত্র বিপদ হতে পারে এমন একটা অবস্থা, বেহাল দশা রয়েছে। সেই হাসপাতালেরই এখন অসুখ সারানোর দাওয়ায় দরকার। ঘাটালের বীরসিংহ গ্রামের বিদ্যাসাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। বীরসিংহ মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান। স্থানীয়দের সাফ কথা, তাঁর গ্রামে তাঁরই হাতে শুরু হওয়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের একই হাল। পরিষেবার কথা যত কম বলা যায় তত ভালো। আর পরিকাঠামো, কেউ খুঁজে পেলে তাকে বোধহয় পুরস্কার দেওয়া হবে। এখানে চিকিৎসক থেকে শুরু করে সকলেই বলছেন যে নিরাপত্তায় চরম গাফিলতি, নেই প্রাচীর, অতি সহজে হাসপাতালের মধ্যে যখন তখন যে খুশি প্রবেশ করতে পারে। কে রাতে আর ভয়ে বেরাবে? কেউ তো রাতে ভয়ে বেরাবে না। প্রাচীর হলে ভালো হতো না? ভয় মানে শিয়াল মানুষকে ধরে ফেলছে, প্রচুর শিয়াল আছে তো হাসপাতাল, এখানে শিয়াল অত্যাচার বিশাল শিয়াল আছে। অল্প আলো জ্বলে, শুধু এই সামনেটি একটু বেশি আলো জ্বলে না, আর কোথাও আলো জ্বলে না। আমি তো 3 দিন রয়েছি। 30 শয্যার হাসপাতালে চিকিৎসকের সংখ্যাও নামমাত্র। 8 জন থাকার কথা, আছেন 4 জন। আরও নার্স দরকার, কিন্তু কোথায় কি? এদিকে রোজ কম করে 200 রোগীর ভিড় হয় আউটডোরে। অনেক ডাক্তার থাকা দরকার, সেটা নেই। আরও যে পরিমাণ নার্স থাকা দরকার নেই, বিল্ডিং নেই, প্রাচীর নেই, ভালো পরিষেবা নেই। অবাঞ্ছিত মানুষ, কিছু দুষ্কৃতী ওখানে রাত্রেবেলায় বসে
বিভিন্ন রকম অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। গ্রামের মানুষ অত্যন্ত বিরক্ত। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসা পরিষেবায় সমস্যা নেই, শুধু নাকি বাইরের পরিকাঠামোই বেহাল। ইতিমধ্যে হাসপাতালে হাল ফেরানোর বার্তা এসেছে বিধায়কের কাছ থেকে। স্বাস্থ্য দপ্তরে আমরা আহ্বান জানিয়েছি কি কি আমাদের লাগবে বীরসিং হসপিটালকে সাজানোর জন্য, তার সব রকম ব্যবস্থা চলছে, একটু সময় লাগবে, আশা করি 1 বছরের মধ্যে সেটা আমরা করতে পারবো। যাবতীয় নৈরাজ্যের মধ্যেও একটি বিশেষত্ব রয়েছে এখানে। বিদ্যাসাগরের এই হাসপাতালে রোগীদের খাওয়ানোর জন্য হাসপাতাল চত্বরেই সবজির বাগান করা হয়েছে। এটা পেশেন্টদের খাওয়ানোর জন্য, সেই টাটকা সবজি আমরা চাষ করে পেশেন্টদেরকে খাওয়ানো হয়। সাধারণত কত পেশেন্টের এখান থেকে রান্না হয়, খাওয়ানো হয়? 15-20, আরো বেশি হয় কোনোদিন। সকলেই চাইছেন এই হাসপাতালের হাল ফিরুক। নতুন সরকারের কাছে দাবি রাখছেন সকলে। পশ্চিম মেদিনীপুর বীরসিং থেকে অসীম বেরা, TV9 বাংলা। চেয়ারম্যান ও রহস্যময় সুটকেস, শোরগোল জলপাইগুড়িতে। পালা বদলের পর হঠাৎ করে উধাও হয়ে গেছিলেন জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান। আবারও হঠাৎ করে তিনি উদয় হলেন। চেয়ারম্যান যখন উদয় হলেন তখন তার অনুগামীরা আবার পুরসভায় ঢুকছেন সুটকেস হাত নিয়ে। অনেকেই প্রশ্ন তুলছেন, এটা কি তাহলে কোথাও গিয়ে ফাইল লোপাট করার চেষ্টা? উত্তর মেলেনি, কিন্তু জল্পনা চলছেই। তার চেম্বারে আসা সকলের কাছে একটা সন্দেহজনক মনে হচ্ছে। পুরসভায় চেয়ারম্যান ঢুকতে না ঢুকতেই চলে এলো সুটকেস। চেয়ারম্যান বেরিয়ে গেলেও সুটকেস রয়ে গেল তার ঘরে। তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভায় চেয়ারম্যানের পদ টলমল। এই মুহূর্তে ঋতব্রত তৃণমূলে থাকা সৈকত চট্টোপাধ্যায়কে সরাতে তৎপর কালীঘাটপন্থীরা। কিছুদিন কার্যত উধাও থাকার পর আচমকা চেয়ারম্যানকে পুরসভায় দেখতে পাওয়ায় শোরগোল পড়ে যায়। রটে যায় ফাইল লোপাট করার লক্ষ্যে আনা হয়েছে সুটকেস। এই আশঙ্কায় পুরসভায় চলে আসেন বেশ কিছু বিজেপি কর্মী, আসে কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরাও। সুটকেস খুলতেই ধাঁধা কেটে যায়। চেয়ারম্যান উনি এসেছিলেন, চেয়ারম্যানের সঙ্গে আরো দুজন এসেছিল, তাদেরই কারোর একজন সুটকেস আমরা বলে জানতে পারছি। কেন আনা হলো সুটকেস? ফাইল সরানো ছিল উদ্দেশ্য? এই নিয়ে নানা প্রশ্ন জলপাইগুড়ির রাজনীতিতে। আস্থা অনাস্থার নাটকে ওনার শিবির পরাজিত হতে পারে, তখন এই ব্যাগ নিয়ে ঢোকা আসলে কি একটা অভিসন্ধি ছিল যে দুর্নীতির ফাইলগুলোকে লোপাট করে দেওয়া? হঠাৎ কেন তিনি কালকে অবচার চেম্বারে ঢুকলেন এবং কিছু করবার চেষ্টা করলেন, আর 2 দিন পরে হচ্ছে তার বিরুদ্ধে অনাস্থার মিটিং। ভাইস চেয়ারম্যান ইস্তফা দেওয়ার পর বেকায়দার চেয়ারম্যান। এই প্রেক্ষাপটে জলপাইগুড়ি পুরসভায় বোর্ড অফ মিউনিসিপাল কাউন্সিলরকে শোকজ করল পুর ও নগরোন্নয়ন দপ্তর। 5 দিনের মধ্যে অচল অবস্থা না কাটলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নাগরিক পরিষেবা ইত্যাদি বিষয় নিয়ে গভর্নমেন্টের তরফ থেকে একটা চিঠি করা হয়। প্রতিটা পয়েন্ট ধরে ধরে এসডিও সাহেবের রিপোর্টের ভিত্তিতে যে চিঠিটা এসছে তার প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আজকে যে উত্তরগুলো সেটা আমি পাঠিয়ে দিচ্ছি। 3 কাউন্সিলর আস্থা ভোট ডেকেছেন। ভোটাভুটি না হলে কি প্রশাসক বসবে পুরসভায়? তৃণমূলের 2 শিবিরের দড়ি টানাটানি ছেড়ে জলপাইগুড়ি পৌরসভায় শেষমেশ কি প্রশাসক বসবে? নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, জলপাইগুড়ি। বরাবরই খবরের শিরোনামে থাকে এই ভাঙর, আর এবারেও খবরের শিরোনামে কিছুদিন আগে আরাবুল ইসলাম তার আইএসএফ ত্যাগ, তারপরেই তার গাড়িতে হামলার ঘটনা, আর এবারে ভাঙরের এই পঞ্চায়েত নিয়েও খবরের শিরোনামে উঠে এলো। কেননা নওশাদ সিদ্দিকী তার সঙ্গে দেখা করেছেন তৃণমূলের বেশ কিছু লোকজন, তারপরেই কিন্তু একটা বেশ চর্চা চলছে। উনি একেবারে পাকিস্তানিদের মতন ওনার আচার ব্যবহারে কেন? ডেমোক্রেসিরও সেন্ট্রালাইজেশন আছে, এটুকু শুরু করে রাখছে। প্রথম জন চাচা ছোলা, জঙ্গি প্রশিক্ষণের পর পাকিস্তানি বলে আক্রমণ। দ্বিতীয় জন বোঝাতে চাইলেন এক নায়কের দিন শেষ। আরাবুল ইসলাম আইসিএফ ছাড়ার পরেই অশান্তি ফিরেছে ভাঙড়ে। পরপর 2 দিন আক্রান্ত হয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিতের মধ্যে নওশাদ ভাঙড়ে। সোমবার ভাঙড় 2 বিডিও অফিসে এসে আক্রান্ত হয়েছিলেন আরাবুল ইসলাম। মঙ্গলবার এবার সেই ভাঙড় 2 বিডিও অফিসে আসলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাহলে কি এবার সক্রিয়ভাবে ভাঙড়ের রাজনীতি নিজের দখলে রাখতে চাইছেন নওশাদ সিদ্দিকী? ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে আরাবুলকে সরানোর তোড়জোড় থেকেই গন্ডগোলের সূত্রপাত। সমিতির 30 জন সদস্যের মধ্যে 22 জন তৃণমূলের, আইএসএফ এর 5 ও জমি রক্ষা কমিটির 3টি আসন। সম্প্রতি তৃণমূলের 16 ও আইএসএফ এর 5 জন আরাবুলের বিরুদ্ধে অনাস্থা নেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত আস্থা ভোট স্থগিত। এই অবস্থায় মঙ্গলবার তৃণমূলের একটা অংশের সঙ্গে বৈঠকে বসেন ভাঙড়ের ভাইজান। এই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন এক তৃণমূল সদস্য।
আমরা গত দিনে ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবো। নওশাদের সঙ্গে কার সঙ্গে থাকো না থাকো, ঠিক আছে, জনগণ ঠিক করে দেবে। ভাঙড়ের মানুষ নওশাদ সাহেবকে ভোট দিয়ে জিতেছে। ভাঙড়ের মানুষ যদি নওশাদ সাহেবকে চায়, তাহলে আমরা কেন চাবো না? আমরাও তো তাদের মধ্যে, মানুষের মধ্যে পড়ি না। তৃণমূল সদস্যদের সঙ্গে কি কথা হলো, মশা জিয়ে রেখেছেন নওশাদও। কে তৃণমূল করে কে আইএসএফ করে না, ওটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদের যথাযথ সম্মান দেবো আমি। ডেমোক্রেসির সেন্ট্রালাইজেশন আছে, এটুকু শুরু করে যাচ্ছে। তবে এত রাগঢাক নেই আরাবুলের, তাঁর নিশানায় একজনই। উনি এখানে কি গণ্ডগোল বাঁধিয়ে অশান্তি করে এই জঙ্গিদের মতন মনোভাব নিয়ে আন্দোলন করে এলাকায় অশান্তি করার চেষ্টা করছে। উনি কি সেটা চাইছে যে অশান্তি হোক ভাঙড়? নওশাদ অবশ্য বলছেন ডেপুটেশন দিতে আসা, তার আড়ালে কি সংগঠন বৃদ্ধির চেষ্টা? বিধায়ক স্মারকলিপি দিতে এলে তৃণমূলের প্রতীকে জেতা পঞ্চায়েত সমিতির সদস্যরা কেন হাজির হবেন? ভাঙড়ে কি নতুন কোনো ভেলকি অপেক্ষা করছে? ভাঙড় থেকে সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। তখন তিনি বিরোধী দলনেতা। 26-এ ভোটের আগে একাধিকবার সমস্যায় তিনি ছুটে গিয়েছেন আরামবাগে। আর তারপর বিধানসভা ফলাফলে দেখা গেল বিজেপির একচেটিয়া জয়। আর এবার বিজেপি সরকারের 100 দিনের মধ্যেই আরামবাগের ইচ্ছে পূরণ হলো। 1200 কোটি টাকার মাস্টার প্ল্যান স্যাংশন হয়েছে সেতু এবং বন্যা কবলিত এলাকার জন্য। মেঘনা চাইতে জল পেয়ে যাচ্ছি আমরা, প্রত্যাশা ক্রমশ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি হোক বা কৃষকদের সমস্যা, প্রশাসনিক বঞ্চনার অভিযোগ বা বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ, বিরোধী দলনেতা থাকাকালীন বারবার আরামবাগ মহকুমায় ছুটে এসেছেন শুভেন্দু অধিকারী। স্বাধীনতার পর থেকেই আরামবাগ জেলা গঠনের দাবি ছিল। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যানে বন্যাপ্রবণ আরামবাগ মহকুমাকে বাদ দেওয়ার অভিযোগে দীর্ঘদিন আন্দোলন হয়েছে। সব দাবি পূরণ হয়েছে মাত্র 100 দিনে। পশ্চিমবঙ্গ সরকারের প্রথম বাজেটেই প্রাপ্তি আরামবাগ জেলা এবং কামারপুকুর পৌরসভা। বিজেপি সরকার আসার পরপরই আরামবাগ জেলা ঘোষণা হয়েছে। কামারপুকুর হবে পুরসভা। দ্বারকেশ্বর নদের উপর দ্বিতীয় রামকৃষ্ণ সেতু তৈরি হবে। বন্যা মোকাবিলায় আরামবাগের জন্য 1200 কোটি টাকার মাস্টার প্ল্যান ঘোষণা হয়েছে। এক লহমায় সব পেয়ে যাওয়া আরামবাগের বাসিন্দাদের পায় কে? এই 4 জন বিধায়ক যারা সরকারে আসার পরেই তড়িঘড়ি করে তো চটজলদি এটা বাস্তবায়িত করবেন, এই জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিজেপি সরকার 100 দিনের মধ্যে প্রশাসনিক চাহিদা পূরণ করেছে। বন্যা কবলিত আরামবাগ, খানাকুল, গোঘাট, পুরসরা মানুষজনের সঙ্গে হার্দিক সম্পর্ক মুখ্যমন্ত্রী। একটার পর একটা দাবি নিয়ে যারা দীর্ঘদিন ধরে লড়ছিলেন তারা বলছেন কথা রেখেছে বিজেপি। এই মহকুমাতে রামকৃষ্ণ, রামমোহন এবং বিদ্যাসাগরের মতো মনীষী জন্মগ্রহণ করেছে। আমার মনে হয় তাদের 3 মনীষীকে তিনি প্রণাম জানাচ্ছেন তার কর্মসূচির মাধ্যমে। আরামবাগ অনেক কিছুই পেয়েছি, যা আশা করেনি সেটাই পেয়েছি। আরামবাগ একটা অনেক কিছু পেয়েছি, আগামী দিন একটা খুব বড় শহর হবে। পদ্ম শিবিরের বিধায়করা বলছেন বাম তৃণমূলের উপেক্ষার দিন শেষ। আরামবাগ মাস্টার প্ল্যান কাজ ডিসেম্বর থেকে শুরু হবে। 2027 সালের মধ্যে এটা প্রস্তুত হয়ে যাবে। রামকৃষ্ণ সেতুর জন্য 400 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সার্ভেও হয়ে গেছে, কাজ শুরু করবার জন্য নির্দেশ দিয়েছে। বিরোধী হলেও তৃণমূল ও বামেদের একাংশও আরামবাগে নিয়ে নতুন সরকারের একের পর এক পদক্ষেপে পাশে দাঁড়িয়েছে। আমি মনে করি এই প্রকল্পগুলো যদি 80%ও পূরণ হয়, 70%ও পূরণ হয়, আমরা ধন্য। নিশ্চয়ই এটা সাধুবাদ জানানো প্রয়োজন এই সরকারকে। আরও সাধুবাদ জানাবো যখন এটি কার্যকরী হবে। 100 দিনেই 16 কলা পূর্ণ, আরামবাগের আরাম ফিরল বলে। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। শূন্য থেকে শুরু করা বিজেপি এবারে দাপট দেখাচ্ছে পঞ্চায়েত স্তরেও। সেখানেও দেখা যাচ্ছে একটার পর একটা একেবারে ঝোড়ো ব্যাটিং করে চলেছে এই গেরুয়া শিবির। পূর্ব মেদিনীপুর হোক কিংবা রাঢ়বঙ্গ বাঁকুড়া, সবই এখন বিজেপির দখলে। তৃণমূল দীর্ঘদিন ধরে যে সকল দুর্নীতি করেছে, এই দুর্নীতির ভয়ে অঞ্চলে আসেননি। শুরুটা হয়েছিল পূর্ব মেদিনীপুর দিয়ে। রাজ্যের মধ্যে প্রথম কোনো জেলা পরিষদ পেয়েছিল বিজেপি। এবার মুখ্যমন্ত্রী জেলার একটার পর একটা পঞ্চায়েতের রং বদল। সেই তালিকায় শেষ নাম ভগবানপুরের বাসুদেব বেরিয়া ও রাধাপুর। একই দিনে হাতে এলো জোড়া পঞ্চায়েত। মুখ্যমন্ত্রী দেখানো পথে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দেখানো পথে আমাদের এই অঞ্চল চলবে, সবকা সাথ সবকা বিকাশ। রাজ্যে পালাবদলের পর পূর্ব মেদিনীপুরের প্রায় সর্বত্র পদ্মমুখী পঞ্চায়েত। নন্দীগ্রামের 17টি অঞ্চল, সবগুলি এখন বিজেপি।
কাঁচি উত্তরে 13টি পঞ্চায়েতের 13টি বিজেপির হাতে এসেছে। এগরায় 15টির মধ্যে 12টি, খেজুরি ও ভগবানপুরে 13টির মধ্যে 8টিতে এখন বিজেপির ভোট। কাঁচি দক্ষিণে 10টি অঞ্চলের মধ্যে 9টি বিজেপির। রামনগরে 17টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 9টি বিজেপির প্রধান। চণ্ডীপুরে 16টি অঞ্চলের মধ্যে বিজেপির হাতে এসেছে 6টি। তৃণমূলের অভিযোগ, পুলিশের সাহায্যে গায়ের জোরে দখল করা হচ্ছে পঞ্চায়েত। বিভিন্নভাবে ভয় দেখিয়ে জোর করে তার বাড়িতে গিয়ে হামলা করে তাদের কাছ থেকে রিজাইন লেটার লিখিয়ে নিচ্ছে। পূর্ব মেদিনীপুরের মতো একই প্রবণতা বাঁকুড়ায়। তৃণমূল পরিচালিত আরও একটি অঞ্চল বিজেপি দখলে এলো। এ মাসের শুরুতেই বিষ্ণুপুরে বাঁকাদহ পঞ্চায়েতে তৃণমূলের প্রধান ইস্তফা দেন। সংখ্যালঘু হয়েও সেই পঞ্চায়েতে উড়ল বিজেপির পতাকা। তখন কোনো কাজ হয়নি, বিভিন্ন দুর্নীতির সাথে প্রধান যুক্ত ছিলেন। 5ই আগস্ট প্রধান পদত্যাগ করেছেন। বিজেপি ক্ষমতা আসার পর পঞ্চায়েত সমিতিগুলো তৃণমূল ধরে রাখলেও পঞ্চায়েতগুলো নিয়ন্ত্রণ হারাচ্ছে দ্রুত। গত কয়েকদিনে বাঁকুড়া জেলার 190টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় 20টি এসেছে বিজেপির হাতে। বাঁকাদহ পঞ্চায়েত থেকেই বিষ্ণুপুর ব্লক বিভিন্ন পঞ্চায়েতকে পদ দেখাবে, যেটা কোনো পার্টির পঞ্চায়েত নয়, একদম সাধারণ মানুষের পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতে পালা বদলেই কি বিষয়টি সীমাবদ্ধ থাকবে, নাকি সমিতি জেলা পরিষদেও রং বদলাবে? জেলায় জেলায় এখন এই নিয়ে নানা চর্চা। কনিষ্ক মাইতি ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। মেট্রোপথে শহরের উত্তর দক্ষিণে সুখবর। একই দিনে মেট্রোর পিঙ্ক লাইন এবং পার্পল লাইনে গ্রিন সিগন্যাল। এবার জুড়তে চলেছে বরানগর ব্যারাকপুর মেট্রো স্টেশন। ये प्रोजेक्ट हम 4 साल के अंदर अंदर पूरा करने की कोशिश करेंगे और पाइपलाइन का कार्य तो हम उससे भी पहले। 4 বছর পরেই ব্যারাকপুর থেকে মেট্রোয় পৌঁছে যাওয়া যাবে বরানগর। সেরকমই স্বপ্ন দেখালেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্ত। 17 বছর পর 12 কিলোমিটারে জমির বাধা কাটল। বিটি রোডে পলতা টালা জলের লাইন সরানোয় সম্মতি দিয়েছে কলকাতা পুরসভা। বিটি রোডের নিচে রয়েছে 6টি জলের পাইপলাইন। যে পাইপলাইন স্থানান্তর না করা হলে এই কাজ শুরু করা যাচ্ছিল না, যে কারণে প্রায় 1.5 দশকের বেশি সম্পূর্ণ কাজ ঝুলে ছিল। ইতিমধ্যে আইআইটি খড়গপুর সমীক্ষা করে জানায় এই পাইপ স্থানান্তরকরণ করা সম্ভব। এরপরই কলকাতা পুরসভার তরফে এনওসি দেওয়া হলো রেল বিকাশ নিগম লিমিটেডকে। পুরসভার এনওসিতে বলা হয়েছে 100 বছরের পুরনো 48 ইঞ্চি পাইপ ভেঙে ফেলা হবে, তার জায়গায় বসবে নতুন 72 ইঞ্চির পাইপ, আর তার ব্যয় বহন করবে RVNL। 2009 সালে UPA 2 সরকারে রেলমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম রেল বাজেটেই একাধিক মেট্রো প্রকল্প ঘোষণা করেছিলেন মমতা। তার ঘোষিত প্রকল্পের মধ্যেই ছিল নোয়াপাড়া বারাসত মেট্রো, বরানগর ব্যারাকপুর মেট্রো, গড়িয়া বিমানবন্দর মেট্রো। তৎকালীন রেলমন্ত্রী মমতার ঘোষিত প্রকল্পের জন্য রাজ্যের 15 বছরের মুখ্যমন্ত্রী মমতা জমির ব্যবস্থা করে দেননি। তারই দল পরিচালিত কলকাতা পুরসভা বিটি রোডে মেট্রোর কাজ চালানোর ছাড়পত্র দেয়নি। পালাবদলের পর বরানগর ব্যারাকপুর মেট্রোকে ছাড়পত্র দিয়েছে কলকাতা পুরসভা। এটা তো খুবই সুবিধা আমাদের জন্য, বিশেষ করে ব্যারাকপুরে সবই ছিল, শুধু মেট্রোটা ছিল না। ব্যারাকপুরবাসী হিসেবে তো এটা আমাদের খুবই একটা আনন্দের খবর। এতদিন আমাদের এখানে কোনো মেট্রো ছিল না, অনেক দিন ধরে শুনছি মেট্রো হবে হবে, হঠাৎ করে এরকম একটা খবর, আমাদের তো খুবই আনন্দ। আমাদের কাজ বন্ধ ছিল, মানে রাখা হয়েছিল, কাজ বন্ধ রাখা হয়েছিল, এখন হচ্ছে খুবই ভালো, ডবল ইঞ্জিন সরকার। শুধু তাই নয়, একই সঙ্গে হাইকোর্টের নির্দেশে জট কেটেছে জোকা এসপ্লানেড মেট্রোর। ধর্মতলার বিধান মার্কেট সরাতে 7 দিনের সময়সীমা দিয়েছে। তার জন্য শর্ত বেঁধে দিয়েছে বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়। মেট্রোর কাজ শেষ হলে আবার বিধান মার্কেটে ফিরবেন ব্যবসায়ীরা। দুদিক থেকেই সাফল্য মেলায় উচ্ছ্বসিত RVNL কর্তৃপক্ষ। মেট্রো করিডোরের কাজ দ্রুত যেমন শুরু হতে চলেছে, একই সঙ্গে নতুন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাজও দ্রুত হবে বলে RVNL তরফে জানিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরায় সুমিত দাসের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।